সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আমি আলোচনা করব বিদ্যালয় পরিচালনা কমিটি অথবা মাদ্রাসা পরিচালনা কমিটি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, যাই বলি না কেন, আজকে বিদ্যালয়ের কমিটি সম্পর্কে আলোচনা করব। প্রতিটা বিদ্যালয়ে একটি কমিটি প্রয়োজন। আজকে আলোচনা করব মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর কমিটি নিয়ে, অর্থাৎ ষষ্ঠ হতে দশম শ্রেণীর অথবা দাখিল পর্যায়ের মাদ্রাসাগুলোর বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা হচ্ছে, বিদ্যালয় পরিচালনা কমিটি 1977 সালের এক আদেশের বলে তৈরি হয়েছিল। সর্বশেষ 2009 সালে একটি প্রবিধমালা তৈরি করা হয়েছে বিদ্যালয় পরিচালনার জন্য। এই প্রবিধমালা অনুযায়ী বর্তমানে 11 জন সদস্যকে নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। তার মধ্যে একজন সভাপতি, একজন সদস্য সচিব, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা দাখিল মাদ্রাসার সুপার পদাধিকার বলে সদস্য সচিব হয়ে থাকেন, 4 জন অভিভাবক সদস্য, 2 জন শিক্ষক প্রতিনিধি, 1 জন বিদ্যুৎসাহী বা শিক্ষানুরাগী সদস্য এবং 1 জন দাতা সদস্য, 1 জন প্রতিষ্ঠাতা সদস্য। এই মোট 11 জন সদস্যকে নিয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা SMC গঠন করা হয়। এখন গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কিভাবে একটি ব্যবস্থাপনা কমিটি বা ম্যানেজিং কমিটি গঠন করা হয় মাধ্যমিক বিদ্যালয়ে। সভাপতি নির্বাচন, কমিটির সকল সদস্যের ভোটে সভাপতি নির্বাচন করা হয়, অর্থাৎ যে ব্যক্তি সদস্যদের মধ্য থেকে বেশি ভোট পাবেন তিনি সভাপতি নির্বাচিত হবেন। এলাকার বিশিষ্ট কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ অথবা সরকারি কর্মকর্তাও সভাপতি হতে পারেন। তারপর সচিব, সদস্য সচিব, তিনি পদাধিকার বলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা দাখিল মাদ্রাসার সুপার পদাধিকার বলে সচিব হয়ে থাকেন। শিক্ষক প্রতিনিধি 2 জন, সকল শিক্ষকের বুথে বা শিক্ষকদের মধ্যে নির্বাচন হয়ে 2 জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। 4 জন অভিভাবক সদস্য, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 4 জন অভিভাবক নির্বাচিত হন। তাদের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে অভিভাবক যে শ্রেণী থেকে নির্বাচন করবেন, উক্ত শ্রেণী থেকে একজন সমর্থনকারী এবং একজন প্রস্তাবকারী থাকতে হবে ওনার পক্ষে। তারপর নির্বাচন হবে। নির্বাচনে যে অভিভাবক নির্বাচিত হবেন তিনি হবেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সম্মানিত সদস্য। এইভাবে 4 জন সদস্যকে নির্বাচিত করা হয়। একজন বিদ্যুৎসাহী বা শিক্ষানুরাগী সদস্য, 2009 প্রবিধমালা অনুযায়ী তিনি বাকি সকল সদস্যের ভোটে বা সমর্থনে, বিষয়টি আবারও বলি, 2009 প্রবিধমালা অনুযায়ী বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে একজন বিদ্যুৎসাহী বা শিক্ষা অনুরাগী সদস্য
থাকতে হবে। বিদ্যুৎসাহী সদস্য হবেন 11 সদস্য কমিটির বাকি 10 জন সদস্যের ভোটে নির্বাচিত। সংরক্ষিত একজন মহিলা সদস্য থাকতে হবে। এবার বলি প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা উক্ত বিদ্যালয় বা মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন অথবা যারা প্রতিষ্ঠা করেছেন, বর্তমান প্রবিধমালা অনুযায়ী কমপক্ষে একজন প্রতিষ্ঠাতা 10 লাখ টাকা দিতে হবে, নগদ 10 লাখ টাকা দিতে হবে প্রতিষ্ঠাতা হতে হলে। যদি কয়েকজন প্রতিষ্ঠাতা হন প্রত্যেকে দিতে হবে। এবং এখানে একটি বিষয় স্পষ্ট যে যদি প্রতিষ্ঠাতা কয়েকজন হন তাহলে প্রতিষ্ঠাতাদের মধ্যে নির্বাচন করে একজনকে নির্বাচিত করতে হবে। দাতা সদস্য, দাতা 2 প্রকার। প্রথমত আজীবন দাতা সদস্য, দ্বিতীয়ত শুধু একটি মেয়াদের জন্য দাতা সদস্য। আজীবন দাতা সদস্য হতে হলে 2009-এর প্রবিধমালা অনুযায়ী নগদ 1 লক্ষ টাকা দিতে হবে। আর শুধু এক মেয়াদে দাতা সদস্য হতে হলে নগদ 20,000 টাকা দিতে হবে। তবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে ঢাকা শহরের মধ্যে যে বিদ্যালয়গুলো আছে বা যে দাখিল মাদ্রাসাগুলো আছে, উক্ত প্রতিষ্ঠানগুলোতে দাতা সদস্য হতে হলে 6 লক্ষ টাকা নগদ দিতে হবে। স্থায়ী এবং অস্থায়ী দাতা যদি কয়েকজন হয়ে থাকেন তাহলে দাতাদের মধ্যে নির্বাচন হবে। দাতাদের মধ্য থেকে যে নির্বাচিত হবেন তিনি হবেন বিদ্যালয় কমিটির সদস্য। তাহলে আমরা বিদ্যালয় কমিটি গঠনের দিকে পেলাম প্রতিষ্ঠাতা, দাতা, সভাপতি, সদস্য সচিব, 4 জন অভিভাবক সদস্য, 2 জন শিক্ষক প্রতিনিধি সদস্য, 1 জন শিক্ষানুরাগী বা বিদ্যুৎসাহী সদস্য। এই মোট 11 জনকে নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি বা ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এখন আমরা আলোচনা করব ম্যানেজিং কমিটির দায়িত্ব কর্তব্য সম্পর্কে। ম্যানেজিং কমিটির সর্বপ্রথম যে দায়িত্বটা হচ্ছে তা হচ্ছে বিদ্যালয় পরিচালনা করা, অর্থাৎ বিদ্যালয়ের ভালো মন্দ সুখ দুঃখে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ম্যানেজিং কমিটি সর্বাত্মক দায়িত্ব কর্তব্য পালন করবেন। বিদ্যালয় পরিচালনা করা, বিদ্যালয় স্থাপন করা, বিদ্যালয়ের উন্নয়ন তহবিল গঠন করা, শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, শিক্ষক বরখাস্ত, কর্মচারী বরখাস্ত বা অপসারণ করা, নৈমিত্তিক ছুটি বাদে অন্যান্য ছুটি প্রদান এবং বিভিন্ন পরিকল্পনামূলক কাজ করাই হচ্ছে ম্যানেজিং কমিটির অন্যতম দায়িত্ব কর্তব্য। বিদ্যালয়ের জমি, ভবন, বই, লাইব্রেরি, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব সহ অন্যান্য সার্বিক উপকরণ ব্যবস্থা করাই হচ্ছে বিদ্যালয় কমিটির কাজ। তাছাড়া বার্ষিক বাজেট অনুমোদন এবং অন্যান্য বিশেষ কাজগুলার অনুমোদন এবং দেখভাল করা হচ্ছে বিদ্যালয়ের কমিটির কাজ। রিজার্ভ ফান্ড, সাধারণ ফান্ড, খেলাধুলা ফান্ড, লাইব্রেরি ফান্ড, গ্র্যাচুইটি সহ সকল ধরনের ফান্ডের রক্ষণাবেক্ষণ এবং ফান্ড পরিচালনা করা, শিক্ষকদের বেতন ভাতা প্রদান সবগুলাই হচ্ছে বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব কর্তব্য। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলা সরকার শিক্ষকদের শতভাগ বেতন দিয়ে থাকে, কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর প্রয়োজন হয় প্রতি মাসের বেতন বিলে, অর্থাৎ সভাপতি এবং সদস্য সচিব
প্রতি মাসে বেতন বিলে স্বাক্ষর দিয়ে বেতন বিলকে অনুমোদন করবেন। তাহলে ম্যানেজিং কমিটি বেতন ভাতা অনুমোদন করে। এমনকি বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে বেতন আছে, বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে যে বেতন ভাতা দেওয়া হয় তাও ম্যানেজিং কমিটি অনুমোদন করে এবং শিক্ষক কর্মচারীদেরকে দিয়ে থাকে। বিদ্যালয় বা মাদ্রাসার সন্তোষজনক কার্যক্রম, সন্তোষজনক ফলাফলের ব্যবস্থা করা, সন্তোষজনক পড়ালেখার ব্যবস্থা করা, দেখভাল করা হচ্ছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম একটি কাজ। বিদ্যালয় বা মাদ্রাসার সার্বিক সংস্কারমূলক কাজ করা হচ্ছে ম্যানেজিং কমিটির দায়িত্ব কর্তব্য। শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ দেওয়া হচ্ছে ম্যানেজিং কমিটির দায়িত্ব। সরকার প্রদত্ত উপভিত্তিক কার্যক্রমের শিক্ষার্থীদের নির্বাচন করা হচ্ছে ম্যানেজিং কমিটির দায়িত্ব কর্তব্য। এক কথা শেষ যে বিদ্যালয়ের সার্বিক কল্যাণমূলক কাজ করা হচ্ছে ম্যানেজিং কমিটির দায়িত্ব কর্তব্য। বিদ্যালয়ে গরিব ছাত্রছাত্রীদের জন্য পুয়ার ফান্ড গঠন করা এবং বিভিন্ন জাতীয় দিবস এবং বিভিন্ন দিবসে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করাই হচ্ছে বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব কর্তব্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা।